সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান আমাদের আজকের অতিথি। জাহেদ, স্বাগত আপনাকে। দুবার দেখা হলো আপনার সঙ্গে। ধন্যবাদ আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, দেশ জুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, হঠাৎ অধিভুক্তি বাতিলে জটিলতা বেড়েছে। মানবজমিন, দিনভর ভোগান্তি, আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট। সমকাল, গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে, ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ। আমাদের সময়, দাবি আদায় জিম্মি মানুষ, 7 কলেজে বিশ্ববিদ্যালয় নিয়ে জটিল সমীকরণ। দেশ রূপান্তর দাবিতে অনড়, ভোগান্তিতে চরম, রোজার আগে রাজপথে নামার পরিকল্পনা বিএনপি। আমার দেশ, রেল ধর্মঘটে চরম জনদুর্ভোগ, সরকারকে সবাই দুর্বল ভাবছে। কালবেলা, পুলিশের খাতায় হাসিনার নামে 72 হত্যা মামলা, অনিশ্চিত ট্রেন যাত্রা, দুর্ভোগ, ক্ষুব্ধ যাত্রীরা। খবরের কাগজ, ট্রেন চলাচল বন্ধ, দেশ জুড়ে দুর্ভোগ, নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি। সংগ্রাম, রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের সীমাহীন ভোগান্তি। বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা আমিরাতের বড় 2 কোম্পানির। করতোয়া, সারা দেশের ট্রেন চলাচল বন্ধ, জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের মতো পরিণতি। তারেক রহমান। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, কান্ট্রি largely bypasses industrialization. TBS, Business Standard, government to clear Beximco workers' dues by selling mortgaged shares. আজকে দিনের সবকটা কাগজের শিরোনাম হচ্ছে যে ট্রেনে ধর্মঘট, মানুষের জনদুর্ভোগ। এবং কেন ধর্মঘট, কী কারণে ধর্মঘট, কোথায় কী অবস্থা, এসবই মানুষের অজানা। কিন্তু ধর্মঘট হচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে। দুর্ভোগ বাড়ছে, সেটা হলো, আমি সর্বশেষ যে নিউজ দেখলাম সেটা হচ্ছে যে এই যারা ধর্মঘট করছেন তাদের সাথে রেলের কর্মকর্তারা বসেছিলেন এবং সেটাও সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে। তার মানে এটা আগামীকালও কম বেশি একই পরিস্থিতি তৈরি হবে। হয়তো আগামীকাল ওই অর্থে দুর্ভোগটা তুলনামূলক একটা জায়গায় কম হবে যে আজ তো অনেকে জানতো না, অনেকে স্টেশনে চলে এসছেন, চলে এসে তারা হঠাৎ করে দেখেছেন। এখন আগামীকাল হয়তো মানুষজন ভিন্নভাবে পরিকল্পনা করবেন, কিন্তু তারপরও ট্রেনে যে পরিমাণ মানুষ চলাচল করেন, এবং শুধু চলাচল না, জ্যামহীন, কমফোর্টেবল এবং একটা নিরাপদ জার্নি, মানুষ তো রীতিমতো যুদ্ধ করে ট্রেনের টিকিট করেন। তো সেই মানুষগুলোর দুর্ভোগ তো থাকলোই। যেটা দুঃখজনক সেটা হলো, আমি নিউজেই দেখলাম এটা 1 সপ্তাহ আগে তারা জানিয়েছিলেন তাদের এই দাবি দাওয়াগুলো আছে, এগুলো যদি না হয় তাহলে তারা ডেটও দিয়েছেন যে তারা ধর্মঘটে যাবেন। কিন্তু মাত্র গতকালই তাদের সাথে আলোচনা করতে শুরু করা হলো, এবং আজকে এই ট্রেন বন্ধ হওয়ার পর আমি দেখছি বা ধারণা করতে পারি যে সরকার এবার সিরিয়াস হয়েছে। সো এই টেন্ডেন্সিটাই ভয়ঙ্কর আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে 7 কলেজ কি করবে না করবে, তারা ঢাকা ইউনিভার্সিটির অধীনে থাকবে কি থাকবে না, বা তাদের কিছু দাবি আছে, সেগুলো যখন একটা হাঙ্গামার পরিণত না হলো, তার আগ পর্যন্ত আমরা এটা নিয়ে ভালোভাবে ডিল করি নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই জিনিসটাই দেখছি, যখনই কোনো এরকম অবরোধ হচ্ছে, রাস্তা আটকে ফেলা হচ্ছে, ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, হাঙ্গামা হচ্ছে, মারামারি হচ্ছে, তারপর সরকার সেটাকে কগনিজেন্সে নেয় এবং সিদ্ধান্ত একরকম নেয়। তো এই একটা জিনিস দেখছি, এবং এটাই খুবই হতাশাজনক এবং দুঃখজনক। সরকার খুবই রিঅ্যাক্টিভ। একটা সরকারের তো আসলে প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, আগে থেকে হাঞ্চ করা। ট্রেন বন্ধ হয়ে গেলে কি হতে পারে এটা কি তারা জানতেন না? তারা জানতেন। এখন আমাদের তাহলে ওই প্রশ্নটা দাঁড়ায় যে সরকার যেহেতু রাজনৈতিক না, তাকে কিন্তু রাজনৈতিক মূল্য পে করতে হবে না। উনি যেহেতু ভোট করবেন না, ওনাদের কেউ যেহেতু ভোটে যাবেন না, ওনাদের যেহেতু কোনো রাজনৈতিক দল নাই, তো মানুষ অসন্তুষ্ট হলে কি হবে, এরকম একটা প্রশ্ন কারো কারোর মধ্যে আসতে পারে। কিন্তু আমি মনে করি সরকার এটাকে এভাবে দেখা ভুল হবে, কারণ এই সরকার এখনো কমপক্ষে যে টাইমলাইন আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন, 1 বছর ক্ষমতায় আছে। 1 বছর ক্ষমতায় তারা থাকতে চান, তারা একটা নির্বাচন অনুষ্ঠান করতে চান, তারা কিছু, যদি 1 বছর থাকেন, কম হলেও কিছু সংস্কার করতে চান। তো তার জন্য মানুষের ডে টু ডে লাইফের এই ক্রাইসিসগুলো তো আসলে মেটাতে হবে। খুব সিরিয়াসলি এই চেষ্টাটা করা দরকার, কিন্তু আমি ঘাটতি দেখছি। কিন্তু দাবি আদায় জিম্মি মানুষ তো একদম, মানুষ সব দাবি আদায়ে প্রতিদিনই প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। 200-এরও বেশি আন্দোলন কি করা হয়েছে, মানে মোকাবেলা করা হয়েছে, কিন্তু এটা তো এখনো তো শেষ হয়নি। এটার জন্য আমি টু সাম এক্সটেন্ট সরকারকে দায়ী করতে চাই, যে সরকার যতই তার বিভিন্ন সময় এই জিনিসগুলো
ট্যাকল করতে সমস্যা করেছে। যত দুর্বলতা দেখাবেন এবং কোনো সরকার যদি দুর্বল কেউ মনে করে, সে তখন আপনাকে চাপ প্রয়োগ করবে এবং সে চাইবে চাপ প্রয়োগ করে আপনার কাছ থেকে সব নিয়ে নেওয়ার জন্য। কারণ সরকার যখন সরকারিভাবে একটা কিছু অ্যাকসেপ্ট করে, পরবর্তী সরকারের সময় এটা কন্টিনিউশন থাকবে। সো দুর্বল সরকার তাকে যে কোনো সময় চাপ দিলেই কাজ করানো যায়, এই যে পারসেপশন তৈরি হয়েছে, এটা তো সরকারের কারণে হয়েছে। আমি মানি বা আমরা যে কেউ এই বাস্তবতা নিশ্চয়ই স্বীকার করি যে শুরুর দিকে পুলিশ ছিল না, প্রশাসন ঠিকমতো কাজ করছিল না, সরকারের সবকিছু বুঝে উঠতে সময় লেগেছে। কিন্তু আজকে 6 মাসের মাথায় দাঁড়িয়ে তো আর এটা বলা যায় না। 6 মাস না, 1-2 মাস পরই এই জিনিসগুলো সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে ফেলতে পারা দরকার ছিল, কিন্তু সরকার সেটা করতে পারে নাই। ফলে এই জিনিসগুলো হচ্ছে। এখন এটা নিয়ম, মানে আমরা সমাজে কতগুলো গোষ্ঠীর মতো করে চিন্তা করি, আমরা সমাজের 8-10 জন মানুষের কথা চিন্তা করব না, এটাই করে প্রত্যেকটা গ্রুপ গোষ্ঠী। আমার চাকরি জাতীয়করণ করো, আমার এটা করো, ওটা করো, আমার এই পছন্দ, প্রত্যেকে তার মতো করে করছে। এতে রাষ্ট্রের ক্ষতি হবে না লাভ হবে, সামষ্টিকভাবে কার কি হবে কেউ ভাবছে না। তো যখন তাই হয়ে থাকে, সরকারকে তো সে সবার স্বার্থ দেখতে হবে। সুতরাং সরকারকে আসলে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং প্রয়োজনে, আমি কথা অনেকবার বলি, খুবই খারাপ শোনায়, তারপরে বলা দরকার, টাফ হতে হবে। একটা সরকার যখন প্রশাসক হিসেবে মানুষের সামনে আসবে, তার পক্ষে টাফ হওয়া ছাড়া সম্ভব না। প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষে টাফ হওয়া কি সহজ? হতে হবে। কেউ কেউ বলেন তিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, আর উনি খুব অভিভাবকের মতো আমাদের মাথার উপরে আছেন। তিনি যখন কথা বলেন, বিভিন্ন বক্তৃতা যখন করেছেন জাতির উদ্দেশ্যে বা অন্য সময় যখন কথা বলে, আমরা তার ওই ফাদার ফিগারটা আমরা টের পাই। কিন্তু আমাদের এই অঞ্চলে ফাদারদের আবার আরেকটা চরিত্র আছে, যে তারা প্রয়োজনে কঠোর হন, প্রয়োজনে শাসন করেন। আমরা তার মধ্যে ওটা দেখতে চাই। ওটা না হলে আসলে বাংলাদেশের মতো একটা দেশকে গভর্ন করা কঠিন। আমরা দেখতে পারলাম না। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, পোস্ট শেখ হাসিনা পরিস্থিতি কিন্তু আরো খারাপ। মানে শেখ হাসিনা গত 15 বছরে সবকিছুকে এমনভাবে শেষ করে গেছেন, মানুষের মানসিকতাটাকে এমনভাবে নষ্ট করে গেছেন। এখন এই সময়টাকে তাকে আসলে ওই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তার যে লুক, অ্যাটিটিউড, সেটা দেখাতে পারতে হবে। শক্ত থাকা, মানে কোনো না কোনো ফর্ম। আমরা একটু অপ্রাসঙ্গিক হলে একটু যোগ করি, যেমন ধরুন কয়েকদিন আগে বাংলা একাডেমি পুরস্কার নিয়ে ঘটলো। আমরা ধরলাম যে ওর মধ্যে কিছু ভুল আছে, হতেই পারে, কিন্তু কি হলো, শোরগোল হলো, ফেসবুকে পরিবর্তিত হয়ে গেল সিদ্ধান্ত, মানে স্থগিত হয়ে গেল। অ্যাটলিস্ট আমরা প্রচুর দেখছি, একজন সচিব, আমার মনে পড়ে একজন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তারপর 24 ঘন্টার মধ্যে তাকে বদল করা হয়েছে। সো এই ইনডিসিশন গুলো, এবং মানুষ কোথাও যদি কিছু মব তৈরি করে, সেটা অনলাইন হোক বা যে কোনো জায়গায় বাস্তবে হোক, সেখানে দেখা যায় অনেক কিছু ঘটে যায়, আপনি যে কোনো একটা কিছু ব্লক করে। সো এটা যদি ট্রিক হয়, এটা যদি অস্ত্র হিসাবে কাজ করে, এটা কে ব্যবহার করবে না? সেটাই। কিন্তু এই যখন অবস্থা, তখন মানে সচিবালয় থেকে যে খবর আমরা পাচ্ছি, তাতে মনে হচ্ছে কাজের গতি খুব স্লত হয়ে গেছে। আমার কাছেও মনে হয় এখানে দুটো ব্যাপার কাজ করবে। একটা হলো, এই সরকারকে তো আসলে সচিবদের পছন্দ করার কথা না। প্রথমত, তারা সচিব হিসেবে শেখ হাসিনার সময় যেভাবে ছিলেন, শুধু সচিব মানে আমি টপের কথা বলছি না, 2-3 লেয়ার এরা প্রমোশন পাওয়া, তাদের টিউন, এবং ওই পর্যায়ে উঠে তারাই এসছেন মূলত যারা ওই সরকারের সাথে যথেষ্ট ক্লোজলি কানেক্টেড ছিলেন, তাদের নেক নজরে ছিলেন, আমরা কথ্য ভাষায় যেভাবে বলি। তো সেটা যখন আছে, তারাই সরকারকে পছন্দ করবে না। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যখন একটা সরকার অলমোস্ট ক্লিয়ারলি ঘোষণা করে দিয়েছেন নির্বাচন সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে হবে, এটা সর্বোচ্চ। প্রধান উপদেষ্টা বলছেন কিছু বেশি সংস্কার যদি করা যায় আরো 6 মাস বেশি লাগতে পারে। সো মিড অফ জুন, মানে মিড অফ নেক্সট ইয়ার, 30 জুনের পর না। তো 1.5 বছর যে সরকারটা আছে, সেই সরকারটা যা যা করতে চায় তার হয়ে কতটুকু করব, পরবর্তী সরকারের সাথে আমার তাতে ইন্টারঅ্যাকশন কি হবে, ঝামেলা হয় কিনা, সেটা দেখার ব্যাপার আছে। আরেকটা ব্যাপারও এখানে যুক্ত আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। বাংলাদেশে যেহেতু ইনস্টিটিউটগুলো ইনস্টিটিউটের মতো কাজ করে না, সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, আমি কার আদেশ পালন করছি। ধরলাম আমরা এই সরকারের আদেশ যদি কেউ পালন না করেন কোনো পর্যায়ে, সেটা সচিবালয় হোক বা মাঠ প্রশাসনের কেউ, এটাকে পাল্টা এই সরকার কি করতে পারে? উত্তর হচ্ছে অলমোস্ট কিছু করতে পারে না। কিন্তু একটা পলিটিক্যাল সরকার যখন থাকে, তার মাঠ পর্যায় পর্যন্ত সংগঠন আছে। সুতরাং এই প্রশাসকদেরও মাথায় ওটা কাজ করে যে একটা দল আছে যার একেবারে ওই পর্যন্ত, গ্রাসরুট পর্যন্ত সংগঠন আছে। সুতরাং তার পক্ষে তাকে ডিসঅবে করা কঠিন। সুতরাং এই সরকারের চরিত্র, তার কতদিন ক্ষমতায় আছে, সবকিছু মিলেই আসলে স্থবিরতা তৈরি হয়েছে এবং তারা এটা তৈরি করছে। সমকাল শিরোনামটা তাই করেছে যে গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে।
একদম তাই। এবং আমি খুব দুঃখজনক একটা কথা একটু কোট করতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউ দিয়েছিলেন নিউ এজ সম্পাদকের সাথে, সেখানে উনি খুব ক্লিয়ারলি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল অ্যাবাউট আহতরা কেন টাকা পাচ্ছে না, উনি কিন্তু বলেছেন যে সব টাকা আছে, সদিচ্ছা আছে, কিন্তু এই আমলাতন্ত্র বা এই মাঝখানে এটা কোথাও মিস হয়ে যাচ্ছে, আমলাতন্ত্রকে ওনারা ঠিক বুঝতে পারছেন না, আমাদের কথা তারা বা তাদের কথা আমরা, মানে আহতদের মতো, মানে এত বড়, মানে এই সরকারের সবচেয়ে জরুরি একটা কাজ যদি করতে হয় সেটা হচ্ছে এই অভ্যুত্থানে নিহতদের সাহায্য এবং আহতদের সাহায্য করা। আহতরা রাস্তায় নেমেছিল, কিন্তু এই আমলাতন্ত্রকে দিয়ে তারা এই আহতদের যে কাজ, এটাও একটা ব্যারিয়ার হিসেবে প্রধান উপদেষ্টা স্বীকার করছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তো এগুলো তো আসলে সরকারের ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। অভিজ্ঞতা তো সরকার চালানোর অভিজ্ঞতা সবার থাকবে না, এটাই নিয়ম। তো অভিজ্ঞতা ছাড়া গেছি, এটা আসলে এক্সকিউজ হতে পারে না। রাইট। আরেকটা শিরোনাম দেখছিলাম যে ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ। ছাত্র শিবিরের একটা প্রকাশনায় একটা পেজ ভেসে বেরিয়েছে, সেটা এই রকম, মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে কিছু মুসলিম না বুঝে এই যুদ্ধে গেছে। আমি প্রাথমিকভাবে একজন অবজারভেন্ট হিসাবে বলি, সার্ভার হিসাবে বলি যে এখানে জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির ৭১কে যেভাবে ডিল করার চেষ্টা করছেন, মানে সেটা আসলে কোনোভাবে সঠিক করছেন না। মানে পশ্চিম পাকিস্তানিরা ২৫শে মার্চ যা করেছে, এর আগ পর্যন্ত আপনি পলিটিক্যালি বলতে পারেন যে আমি পাকিস্তান একত্রে থাকুক, আমি চাই, ভারতের সাহায্যে স্বাধীন হলে ভুল হবে, এই ন্যারেটিভ আপনি বলতেই পারেন। বাট ২৫শে মার্চের পর ওদের যেই অপারেশন সো-কল্ড সার্চলাইট, তাতে যেভাবে কয়েক হাজার মানুষকে এক রাতেই হত্যা করা হয়েছে, এরপর আমরা স্বাধীনতা ঘোষণা করলাম, পরবর্তীতে নানা রকম ওয়ার ক্রাইম, হত্যা, রেপ, আমাদের ১ কোটির বেশি মানুষকে শরণার্থী হতে হয়েছিল, এই বিভৎস ছিল অত্যাচার। সো এটার সাথে আপনি ক্রাইম সরিয়ে রাখেন, নৈতিকভাবেও পাকিস্তানকে, পশ্চিম পাকিস্তানের মিলিটারিকে সমর্থন করতে পারেন না। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে তারা আজও এই জায়গায় এসেও দুঃখ প্রকাশ করে না, তাদের এটা ভুল হয়েছে, বরং তারা এমন কথা বলার চেষ্টা করছেন যে মুসলমানরা ভুল বুঝে, মানে আমাদের উপরে এই পরিমাণ অত্যাচার চলেছে, এই পরিমাণ বর্বরতা চলেছে, সেটার বিরুদ্ধে দাঁড়ানোই বরং ইসলামের অনুশাসন। আপনি আমাদের প্রক্লেমেশনে যে বলেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, এই প্রত্যেকটা ইসলামের খুব কোর ভ্যালুজ। ইসলামের পক্ষে থাকার কারণেই কাউকে মুক্তিযুদ্ধে যেতে হতো, কারণ আপনি এই বর্বর অসভ্যতার বিরুদ্ধে দাঁড়াতে হতো। অথচ তাদের এখন বলার চেষ্টা করছেন তারা না বুঝে বা কম বুঝে, ভুল বুঝে তারা মুক্তিযুদ্ধে গেছেন। সো এটা খুবই হঠকারী রাজনীতি, খুবই হঠকারী ব্যাপার। এবং আমি এই আরোপগুলো করতে চাই না, তারপরে বলি এটা ধরনের রাষ্ট্রদ্রোহিতাও। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? একজন উপদেষ্টা আছেন, শিক্ষা উপদেষ্টা, উনি আছেন না নাই এটা তো বোঝাও যায় না। দ্যাটস ট্রু, কিন্তু এটা পলিটিক্যাল প্রকাশনা, এটা তাদের একটা পলিটিক্যাল প্রকাশনা। সেই প্রকাশনা, এখানে একটা কথা একটু যোগ করে রাখা ভালো, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে বয়ান, এটা নিয়ে আমাদের সিরিয়াস আপত্তি আছে। তারা মুক্তিযুদ্ধকে যেভাবে এক দল বা এক ব্যক্তির সম্পত্তিতে পরিণত করেছে, ঘটনাগুলোকে যেভাবে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখাতে চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধের চেতনা শব্দগুলোকে তারা যেভাবে ডেরোগেটরি করেছে, এগুলো এখন বাজে শব্দের মতো হয়ে গেছে। এটা আওয়ামী লীগের বয়ান। কিন্তু এই মাটিতে, এই ভূমিতে গরিব মানুষজন, আমাদের যুদ্ধ কিন্তু গরিব লোকজন অস্ত্র হাতে যুদ্ধ করেছে, ফাইট করেছে, ইনসাফের জন্য ফাইট করেছে, আমরা স্বাধীন হয়েছি। এই হিস্ট্রিটাকে ভুলে বাংলাদেশ আসলে হতে পারে না। এবং একটা চর্চা ইদানিং দেখা যাচ্ছে যে ২৪কে নাকচ করে দিয়ে, সরি ৭১কে নাকচ করে ২৪-এর উপরে ভিত্তি করে সব হতে পারে। অথচ আমি একটা কলাম লিখেছি ১৬ ডিসেম্বরে এটা নিয়ে। ২০২৪ আসলে ৭১-এর একটা কন্টিনিউয়েশন। আমরা ৭১-এ একটা সাম্যের সমাজ চেয়েছি, মানবিক মর্যাদার সমাজ, একটা ন্যায় বিচারের সমাজ পেয়েছি। সেটা এরশাদ যখন ধ্বংস করেছে, সেই ফাইটও ৭১-এরই স্বপ্ন। ২৪-এ এসে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কি ফাইট করলাম? ইটস দ্য সেম ফাইট। এবং ৭১-এ আমরা ফাইট করেছিলাম আমাদের গণতন্ত্র ধ্বংস করে, আমরা নির্বাচনে জিতেছিলাম, আমাদেরকে ক্ষমতা দেয় না, আমরা সেই ফাইট করেছিলাম, সেই ফাইট আমরা এখনো করছি। সো এটা কন্টিনিউয়েশন, আমরা ভবিষ্যতেও হয়তো আবার করব। সো এটাকে নাকচ করা, এটাকে বাতিল করার যে চর্চা বা রাজনীতি জামায়াত বা শিবির করতে চায়, এটা তাদের ফান্ডামেন্টাল একটা ভুল সিদ্ধান্ত। এবং আমরা এটাও জানি তাদের অভ্যন্তরেও এই ধরনের প্রতিবাদ হয়েছে, এবং এই প্রতিবাদের কারণে তাদেরকে দল ছাড়তে হয়েছে, এই উদাহরণও আমাদের জানা আছে। তো
কিন্তু এটা তো তাদের নিজস্ব ম্যাগাজিনে যেটাতে বইটা ছাপা হয়েছে, কিন্তু সেটা শিবির যেটা বলছে তাদের একজন লেখক তার ব্যক্তিগত মত, এটা হতে পারে কি? নিশ্চয়ই আপনার কথা হতে পারে, ব্যক্তিগত মত হতেও পারে, কিন্তু এটার তো কনটেক্সট আছে। জামায়াতের বা শিবিরের এই বক্তব্যের কি শানে নজুল নাই? আছে তো, ডেফিনেটলি। জামায়াতের আমির কিছুদিন আগেও বলেছেন, উনি তখন লন্ডনে ছিলেন, মুক্তিযুদ্ধের সময়ে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা এটার জন্য সরি বলবো, এই ধরনের কথা উনি বলেছেন। মানে যদি ভুল হয়ে থাকে, ভুল তারা মনে করেন ভুল হয় না, 53 বছরে এসেও আপনি এটা মনে করছেন। সো এটার সাথে কোন একজনের ব্যক্তিগত মত না, এই জিনিসগুলো এইভাবেই দেখেন। আর একটা কথা আমাদের বলে রাখা ভালো, জামায়াত শিবির এই সমাজে বাস করে, আমরাও এই সমাজেই বাস করি, ছোট থেকে বেড়ে উঠেছি এভাবে। সো আমাদের প্রত্যেকের সাথে তাদের ইন্টারাকশন আছে, তাদের চিন্তার প্যাটার্ন কি, তারা কি ভাবেন না ভাবেন এগুলো আমরা জানি। এটা তাদের অবস্থান, দলগত অবস্থান, তারা এইভাবে দেখেন। একজন লিখেছেন এবং আপনার তো এডিটর আছে, আপনি এটা পাবলিশ করেন, তারা তো 16 ডিসেম্বর মানে না। হ্যাঁ, তো সেই জায়গায় এটা তো লেখাটা খুব স্বাভাবিক, এটা তাদেরই বক্তব্য। এখন প্রচুর শোরগোল হচ্ছে বলে, এবং আমরা দেখলাম বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম, উনিও দেখলাম বেশ টাফ একটা স্ট্যান্স নিয়ে উনি বলছেন যে মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য। একদমই তাই, মানে বাংলাদেশকে আগে মানতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অ্যাকসেপ্ট করতে হবে। শেখ হাসিনার মুক্তিযুদ্ধের কথা বলছি না, শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ানের কথা বলছি না, ট্রু যে বয়ানটা, সেই বয়ানটাকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সেটা মেনেই এই রাষ্ট্রে রাজনীতি করতে হবে। এবং অনেকে বলেন, which is right, যে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তাদের এই ধরনের হটকারিতার কারণেই দীর্ঘদিন তাদের চেষ্টা ছিল, তারা জামায়াতে ইসলামী, তাদের আইডেন্টিটি আছে ইসলামের, তারা ফিনান্সিয়ালি খুব স্ট্রং একটা দল, কিন্তু তারা সেই অর্থে আসলে মানুষের কাছে খুব পৌঁছতে পারেন নাই। এবং এসব করে আমার মনে হয় না ভালো কিছু হবে, খারাপই হবে আসলে। একটা খবর হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের লকার তল্লাশি চায় দুদক। দুদকের সন্দেহ হচ্ছে যে ওই লকারে অন্য কোনো জিনিসও আজ থাকতে পারে। মেবি আমার কাছে মনে হয় এটা একটা ভালো চিন্তা করেছেন, কারণ শুধু এখানে না, আমার মনে হয় অনেক লকার বাংলাদেশের, আমি একটা অর্থনীতির একটা বলি, আমাদের অনেক সময় দেখা যায় যে মানে নগদ তরল টাকা, মানে নগদ টাকার অভাব হয়ে যায়। গত সরকারের সময়ও ছিল, এই সরকারের সময় অনেক সময় হয়। মানে আপনার যদি ব্যাংকে টাকা থাকে, টাকা যতই তুলুক ঘুরে ফিরে ওই টাকা ব্যাংকের সার্কুলেশনে যাওয়ার কথা। আমাদের প্রায় দেখা যায় আমাদের সার্কুলেশনে যত টাকা থাকার কথা অত টাকা থাকে না। আমাদের প্রচুর টাকা, আমিও ধারণা করি, ক্যাশ হিসাবে বিভিন্ন ব্যাংকের লকারে আছে। কারণ ব্যাংকিং চ্যানেলে নেওয়া মানেই হলো আপনাকে ইনকাম দেখাতে হবে সহ নানান জটিলতা আছে। সো শুধু টাকা না, আরও অনেক কিছুই এরকম থাকার সম্ভাবনা আছে। অনেকে সেটা করেছে, এটা মোটামুটি কনফিডেন্টলি বলা যায়। প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে সংস্কার হলেও যেন ইসির সাংবিধানিক স্বাধীনতা খর্ব না হয়। নির্বাচন সংক্রান্ত যে কমিশন, সেই কমিশনের আপনি একজন সদস্য ছিলেন, আপনারা আপনাদের কোনো একটা সিদ্ধান্তে তো নির্বাচন কমিশন। আমি সিএসির এই বক্তব্য দেখেছি, উনি কয়েকবারই বলেছেন। প্রথম কথাটা হচ্ছে এটা একটা সুপারিশ প্রাথমিকভাবে। এই সুপারিশ যে সংস্কার হিসেবে গৃহীত হবে নট নেসেসারিলি। দলের সাথে বসবেন, প্রধান উপদেষ্টা অলরেডি ঘোষণা করেছেন, এটা বাতিলও হতে পারে, কতটুকু হবে আমরা জানি না। যদি হয় তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেশ কিন্তু চালাবে রাজনীতিবিদরা যেভাবে মনে করেন সেভাবে। হ্যাঁ, ইসি যদি কোনো না কোনোভাবে সমস্যার মুখোমুখি হয় ইসি কথা বলতে পারেন, কিন্তু আমি মনে করি সেটা সরকারের সাথে কথা বলাটাই তাদের জন্য সবচেয়ে ভালো হতো। তারা প্রকাশ্যে বলছেন। আচ্ছা, যে ইস্যুটা নিয়ে কথা বলছেন সেই ইস্যুটার কথা একটু যদি বলি, সেটা হচ্ছে আমরা এই যে নির্বাচন কমিশন আছে, মানে স্বাধীনতা কোনো অবারিত জিনিস না। এই যে আমরা এত আলাপ করি আমাদের প্রধানমন্ত্রীর এত সম্পদ ক্ষমতা, আমরা এটাকে তো কাটছাট করতে, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চাইছি না, তার জবাবদিহি চাইছি না। তো এই যে একটা নির্বাচন কমিশন আছে, তার তো একটা জবাবদিহির জায়গা লাগবে। সেটা কোথায়? ধরলাম একটা ইলেকশন হলো, 18 সালের মতো এই রাতের ভোট টোট না, কিন্তু বেশ অনিয়ম হলো কিছু। এই যে ইসি দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের সদস্যরা, তাদের দায়িত্ব পালনে কোনো অপরাধ হতে পারে, অবহেলা আছে কিনা, এগুলো দেখবে কে? ওনার কাজ করার ক্ষেত্রে কিন্তু পুরো স্বাধীন থাকবেন, ওটাই কেউ খবরদারি করতে আসবে না। যে সংসদীয় কমিটির কথা আমরা বলছি সর্বদলীয়, সেটা এসে এসিকে ধরবে না যে তোমাকে আমার এটা করে দিতে হবে, না, এসি তার মতো করে করবে।
কিন্তু এই যে ইসির যেখানে যেখানে ব্যর্থতা আছে, তার অবহেলা আছে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা, তাদের সাথে সেটা ইন্টারাক্ট করা, এবং সেটা যদি অনেক খারাপ পর্যায়ে যায় তাহলে সেটার জন্য তো পদক্ষেপ আছে। তারা যদি পদে থাকেন তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই কমিশন, এই কমিটি কিছু করবে, এটা সংবিধানেই আছে। তাদের যদি অসদাচরণ হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ইভেন তাদেরকে অপসারণ করা যাবে। আর যদি তারা তখন পদে না থাকেন, তাদের কমিশনের দায়িত্ব যদি শেষ হয়ে যায়, ওটার কি বিচার হতে হবে না? ওটাও প্রাথমিকভাবে তদন্ত কে করবে? একটা উদাহরণ দিই, 18 সালে রাতের ভোট হলো, কোনোভাবে কি সেই ইলেকশন কমিশন দায় এড়াতে পারে? এখন তারা দায়িত্বে নাই, যেহেতু দায়িত্বে নেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাজ করবে না, তো তাদেরকে আমরা কি করব? কিচ্ছু হবে না। এই দেশটাকে ধ্বংস করলো 3টা যে কমিশন আছে, তাদের কিছু হবে না। তো ওটাই সংসদীয় যে কমিটি আছে, তারা প্রাথমিকভাবে তদন্ত করে যদি মনে করে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাক, তারপর তারা পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া শুরু করার জন্য সাজেস্ট করবেন। সো এটা এমন কিছু না যে তারা সারাক্ষণ খবরদারি করে যাবে যে এটা না, এটা করা যাবে না। নির্বাচন কমিশনের বরং সাংবিধানিক এবং আইনি ক্ষমতা বাড়ানোর জন্য আমরা অনেক নতুন কিছু এখানে সাজেস্ট করেছি। যেমন একটা উদাহরণ দিই, সাংবিধানিকের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন করার জন্য সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত না। আমাদের কনস্টিটিউশন বলেছে তার দুটো দায়িত্ব, মানে নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন আর একটা হচ্ছে সংসদ নির্বাচন। রাষ্ট্রপতি আগে গুরুত্ব ছিল, সরাসরি ভোটে ছিল, এখন তো রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নাই। আরেকটা বলেছে আইন দ্বারা নির্ধারিত কিছু বা সরকার যদি বলে, তার মানে এই যে তখন সরকার বলে যে তুমি আমাকে উপজেলা নির্বাচন করে দাও। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কালকে যদি কোনো সরকার ডিসিশন নেয় উপজেলা নির্বাচন সরকার করবে, নির্বাচন কমিশনের কিছু বলার না, এটা ওর সাংবিধানিক অধিকার না, আইনে বলা আছে। এখন আমরা বলতে চাইছি কি, এটা তাকে সাংবিধানিক ভাবে এই অধিকারটা দিতে হবে। আইনেও আছে, আইন থাকলো, আইন তো যে কোনো সরকার জেনারেল মেজরিটি দিয়ে চেঞ্জ করে ফেলতে পারে। আমরা সাজেস্ট করছি যে এটা ওর সাংবিধানিক অধিকার থাকবে, যেখানে স্থানীয় সরকার নির্বাচনও ইসির অধীনে থাকবে। আমরা আইনের ক্ষেত্রে বলেছি রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের কর্মকর্তারা যতটা সম্ভব তাদেরকে দিয়ে পূর্ণ করতে হবে। আর যদি না হয়, কিছু বাকিও থাকে, তখন প্রশাসন এবং অন্য ক্যাডারের লোক। আমরা নির্বাচন কমিশনের জন্য একটা আলাদা সার্ভিস প্রপোজ করেছি। এই যে সরকারের লোক গিয়ে ওখানে সচিব হয়ে বসে থাকে, অ্যাডিশনাল সেক্রেটারিরা গিয়ে বসে থাকে, আমরা এটা শোরাতে বলেছি আলাদা সার্ভিস, সো ও যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, এইরকম জিনিস আমরা সাজেস্ট করেছি, সো দ্যাট তারা আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। তো আমরা কমানো না, বরং বাড়াতে বলছি। কিন্তু কোনো একটা জায়গায় তো নিশ্চয়ই আমাদের তাদেরকে চেকস অ্যান্ড ব্যালেন্স, মানে ডেমোক্রেসি মানে কি, চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা। কিন্তু ওই যে স্বতন্ত্র যারা নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে আপনারা বোধহয় তারা 500 ভোটারের সই লাগবে, তারপরে এই অনেক কিছু। ঘটনাটা হচ্ছে এরকম, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে এখন স্বতন্ত্র ভোটারের জন্য 11 তত্ত্বাবধায়ক সরকাররা প্রথম বার দেয়। বারটা এরকম 1% অফ দ্য ভোটারের, এটা একটু ভুল করি আমরা, অনেকে বলি যে ভোটাররা সিগনেচার করে দিলে তো সে তার পক্ষে চলে গেল, না, ওই ভোটাররা তাকে প্রার্থী হওয়ার যোগ্য মনে করছে, ও তার সমর্থক না। কিন্তু আচ্ছা, দেখুন 1% মানে কত আমি বোঝাই যে আমাদের অ্যাভারেজ একটা কনস্টিটিউয়েন্সিতে 3.5 থেকে 4 লাখ ভোটার থাকে, তার মানে 1% মানে 3.5 থেকে 4 হাজার। আচ্ছা, এটার পেছনে তাদের যুক্তি যেটা ছিল সেটা হচ্ছে যে কেউ যখন প্রার্থী হতে পারেন তখন একটা সমস্যা হয় হচ্ছে অনেক লম্বা ব্যালট পেপার ছাপানোর প্রয়োজন হতে পারে, 50, 60, 70 জনের ব্যালট পেপারের। এটা ডেমোক্রেটিক কিনা যদি আপনি আটকানো চেষ্টা করছেন? আসছি ডেমোক্রেটিক, নন ডেমোক্রেটিকও না, আসছি। নাম্বার 2 হচ্ছে এজেন্ট নিয়ে এক ধরনের বাণিজ্য হয়, মানে আপনি এজেন্ট নিলেন তারপর সেটা করলেন, এসব হয়। তো আমরা এটাকে সহজ করতে চাইলাম, আমরা পুরো বন্ধও করতে চাইলাম না। তো সংখ্যাটা 500, যিনি সংসদ নির্বাচন করবেন 500 সমর্থক তার পক্ষে পাওয়া, যাতে আশা করি কঠিন হবে না, এটা অনেক কঠিন কিছু না, আবার একেবারে তুলে দেয়া না। ওই যে আপনি বললেন যে মনে করবে যে উনি এই ভোটাররা তাকেই সমর্থন দিয়ে বসে আছেন, হ্যাঁ, এই জিনিসটা খুব ক্লিয়ারলি এটা লেখা আছে, যেটা তার সমর্থন না, তারা তাকে একজন ক্যান্ডিডেট হিসেবে রিকগনাইজ করছেন, তিনি প্রার্থী হতে পারেন, এরকম বলছেন। আর আপনি যেটা প্রশ্ন করলেন এটা গণতান্ত্রিক কিনা, এটা তাহলে আসলে অনেক জায়গায় প্রশ্ন করতে হবে। যেমন ধরুন আমরা একটা জামানত রাখছি, এটা আছে ট্রেডিশনালি,
তো জামানত রাখাটা কিভাবে ইন্টারপ্রিট করার সুযোগ হতে পারে, কিন্তু বরং আমরা এভাবে বলবো যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে একটু এফেক্টিভ করার জন্য কিছু কিছু বার বা কিছু কিছু রেস্ট্রিকশন আমরা রাখা হয়তো দরকার, সেভাবে ভেবেছি আর কি। আর ওই যে একই কথা, এটা কিন্তু প্রস্তাবনা, যদি আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি মনে করে এটা তুলে দিতেই পারে তারা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।